কর্মীদের উপর বা আপনাদের দলের উপর কেমন প্রভাব পড়লো? একটি অবৈধ সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করা বা কার্যক্রম নিষিদ্ধ করা, এটি নিঃসন্দেহে এর একটি ইতিবাচক প্রভাব বাংলাদেশে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এবং সমগ্র বিশ্বব্যাপী গণতান্ত্রিক সমাজের একটি ইতিবাচক প্রভাব পড়েছে। আমি অনেকে হয়তো মনে করতে পারে এটি নেতিবাচক প্রভাব পড়েছে, আমি এটাকে এভাবে বিবেচনা করি না। আমি বরং মনে করি এটি ইতিবাচক প্রভাব পড়েছে এবং এই ইতিবাচক প্রভাবের ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা একটু দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কারণে যাদের মধ্যে একটু অলসতা এসেছিল, আলস্য এসেছিল, বা যাদের মধ্যে একটু বিভিন্ন ধরনের সংকটের কারণে, বিভিন্ন ধরনের মান অভিমানের কারণে যাদের মধ্যে একটু নির্জীবিততা এসেছিল, যারা একটু বসেছিলেন, তারা প্রত্যেকেই এখন শানিত হচ্ছেন এবং প্রত্যেকেই প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির উপর যখনই আঘাত আসে তখনই আওয়ামী লীগ বারবার ঝলসে ওঠে। এটা আওয়ামী লীগের অতীতের সকল ইতিহাস তাই প্রমাণ করে। জন্মের পর থেকেই বাঙালির পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে আওয়ামী লীগ লড়াই করে আসছে, সেটি ক্ষমতায় থেকেও বা ক্ষমতার এখন বাইরে আপনি থেকেও। বলছেন যে এটি একটা ইতিবাচক প্রভাবই পড়বে। কি প্রতিবাদ বা প্রতিরোধ সেটা আসলে কিভাবে আপনারা করবেন? দেশে যেমন মিছিল খুব একটা তো আগেও হচ্ছিল না, কিন্তু তারপরে এখন তো হতে গেলেও গ্রেপ্তার করা হচ্ছে, তখনও হচ্ছিল, মানে তাতে আপনারা প্রতিবাদ প্রতিরোধটা করবেন কি করে? বাস্তবতা হচ্ছে যে এই সরকার আমাদের নেতাকর্মীদের গণভাবে গ্রেফতার করছে এবং কোনো ধরনের বাছ বিচার না রেখেই, কোনো ধরনের আপনার শালীনতা বোধ না রেখেই গ্রেফতার করছে। এমনকি অনেক মুরব্বী মানুষ, যারা বয়স্ক মানুষ, ধরেন রেজাউল করিম হীরা, মাননীয় সাবেক ভূমিমন্ত্রী, তিনি তো প্রায় মৃত্যু পথযাত্রী, একটা বয়স্ক মানুষ, তাকে পর্যন্ত হয়রানি করা হয়েছে। আপনি খেয়াল করেছেন যে যিনি আওয়ামী লীগ করেন না বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেই, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারা বেগম, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, তিনি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। সেই মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমকেও তারা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ বা লজ্জিত হয়নি। একটি বিষয়, একে তিনি নারী, দ্বিতীয়ত তিনি বয়স্ক মানুষ, তৃতীয়ত সবচেয়ে বড় পরিচয়, তারা বাংলাদেশটাকে আমাদের জন্য প্রতিষ্ঠা করেছেন। হয়তো তিনি 71 সালের রণাঙ্গন থেকে নাও ফিরতে পারতেন। আমি আজকে আপনার এই টকশোর সুযোগ নিয়ে আমি আনোয়ারা বেগমের কাছে ক্ষমা প্রার্থনা করি যে আপনার সম্মান আমরা রাখতে পারিনি। এটি আমাদের প্রজন্মের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, রাজনীতির ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য আমি আনোয়ারা বেগম সহ মানে আপনার এই সংশ্লিষ্ট সকলের গ্রেপ্তারের, মানে কাছে। গ্রেপ্তার প্রক্রিয়ার একটা সমালোচনা, এটি আপনি স্পষ্ট করলেন যে এই বিষয়টিকে আপনারা মানে খুবই খারাপভাবে দেখছেন বা সমালোচনা করছেন। কিন্তু আপনাদের সময় তো আমরা দেখতাম যে জামাত শিবির সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে, মানে তাদের তারা তখন নিষিদ্ধও ছিল না, সন্দেহ শিবির হলে সমস্যা কি, গ্রেপ্তার করা হতো, পিটানোও হতো, ছাত্রলীগ তো পেলেই পিটাতো, এরকম একটা বিষয় ছিল। আপনারা কি একটা মানে প্রতিশোধের মুখে পড়ছেন বলে মনে হয়? আর দেখুন, জামাত শিবির হলেই গ্রেফতার করা হচ্ছে গণভারে, বিষয়টা এরকম নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতো তারাই গ্রেফতার হতো। তবুও আমি যুক্তির কারণে সবকিছু মেনে নিলাম, আপনার অভিযোগকে মেনে নিলাম। মেনে নিয়েও বলি, আমি অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না? জি, আমি মানে আপনারা আমি ভুল অধম হিসেবে আমি আশা করছেন ডক্টর ইউনূস সরকার আমি উত্তম ভূমিকা পালন করবে। আমি ভুল করিয়াছি বলিয়া কি তুমিও একই অপরাধ করিবে? হ্যাঁ। তো ঘটনা হচ্ছে যে খুব স্পষ্ট কথা যে আমরা আগস্টের পরে শুনলাম যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, আমরা নাকি মানুষকে কথা বলতে দিতাম না। সারাদিন আওয়ামী লীগকে বকাবকির পরে সন্ধ্যার সময় বলতেন আওয়ামী লীগ কথা বলতে দেয় না, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। এখন কি কথা বলতে পারছেন বাংলাদেশের মানুষ, নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া? এখন কি গণমাধ্যম স্বাধীন? যদি তাই হয় তাহলে কোনো কথা নেই, আর যদি তা না হয় তাহলে আমার স্পষ্ট কথা, আমি অধম বলিয়াই কি তুমি উত্তম হইবে না? জি, মানে অধম থেকে আর এক অধমের কাছে গিয়েই তাহলে পড়লো, এই হলো আমাদের ভাগ্য। আসি আপনার কাছে একটু প্রতিক্রিয়ার ব্যাপারে। আমি শুরুটা যেটা করছিলাম যে দেশের মধ্যে আপনাদের মধ্যেও খুব শক্ত প্রতিক্রিয়া কি হচ্ছে? মানে কোনো রকম দেখানো প্রতিক্রিয়া তো একটা শো করার ব্যাপার আছে, সেরকম কি হচ্ছে?
দেশের রাজনৈতিক অঙ্গনের দিকে যদি তাকাই, সবাই সন্তোষ প্রকাশ করছে বা খুশি হচ্ছে মানে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেক্ষিতে। এমনকি যদি আমরা আন্তর্জাতিক অঙ্গনে তাকাই, একমাত্র ভারতের কাছ থেকে একটা উদ্বেগ এর মানে প্রতিক্রিয়া জানা গেল। আর কেউ খুব শক্ত কোনো প্রতিক্রিয়াও কারোর কাছে জানা গেল না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সাংবাদিক প্রশ্ন করার পরে তারা বলেছেন যে তারা আসলে কোনো দল নিষিদ্ধ, মানে খুব শক্ত কিছু না, আপনাদের সময় যেরকম বলতো ওরকম একটা স্টেটমেন্ট দিল আর কি। তাহলে কেউই আসলে কোনো প্রতিক্রিয়া দিল না, এরকম একটা দল নিষিদ্ধ হয়ে গেল বা দলের কর্মকাণ্ড আসলে নিষিদ্ধ হলো। দেখুন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তো এর চেয়ে বেশি প্রতিক্রিয়া প্রকাশ্যে ব্যক্ত করে না। তারা প্রকাশ্যে যেটুকু সাংবাদিকের প্রশ্নের জবাবে যেটুকু ব্যক্ত করেছে সেটাই বাস্তবতা। এবং আরেকটি বিষয় হচ্ছে, সময়ের একটি বিষয় আছে। আহ, যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগকে একটা মিসব্র্যান্ডিং করা হয়েছে গোটা পৃথিবীতে। আপনি জানেন, ডক্টর ইউনূস সহ তার যে বিশাল আহ, বন্ধু বাহিনী, তারা সমাজে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত, এবং তারা একটা মিসব্র্যান্ডিং করেছে আওয়ামী লীগ সম্বন্ধে। এটি কাটিয়ে উঠতে তো একটু সময় লাগবেই। আপনাদের এবং বন্ধু বাহিনী সময় কোথায় গেল? আহ, আমাদের বন্ধু বাহিনী বলতে তো এখন আজকের যে বিশ্ব রাজনীতি, সেই বিশ্ব রাজনীতিতে যে প্রবলেমটি সেটা হচ্ছে যে জাতিসংঘ বা নিয়ন্ত্রকরা যাহা চান তাহার বাহিরে অবস্থান করে খুব বেশি বন্ধু পৃথিবীতে থাকবে, এটি এখন আর ভাবার কোনো অবকাশ নেই। আমাদের নেতা শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা, তিনি তো আর দেশটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তো বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের উপস্থিতি বা ত্রাণের নাম করে, এইডের নাম বলে আরেকটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার জন্য বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা, অনুমতি প্রদান করা, সামরিক ঘাঁটি করতে দেওয়া, এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু রাজি হননি, সেহেতু আমাদের বন্ধুরা আজকের দুনিয়ায় খুব বেশি কথা বলবেন এটি আমরা খুব একটা প্রত্যাশাও করি না। আমাদের শক্তি বাংলাদেশের জনগণ, এবং বাংলাদেশের জনগণই ইনশাল্লাহ আবারও আওয়ামী লীগকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবে। জি, বাংলাদেশের জনগণ কিন্তু সেই জনগণের মধ্যে আপনারা কতটা প্রভাব ফেলতে পারছেন? আপনি একটা কথা বলছিলেন যে আমি ভুল করিয়াছি, মানে উত্তম অথমের সেই কথা বলছেন, সেই ভুলের জায়গাটাও জনগণের কাছে আপনারা যাচ্ছেন কিনা সেই বিষয়টা একটু পরে আসি। আপনাদের এখন প্রতিক্রিয়া বা পরিকল্পনার জায়গায় যেহেতু কথা বলছি সেটাই একটু বলি। আমরা হঠাৎ করে দেখলাম মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি সক্রিয় হলেন এবং তিনি সাক্ষাৎকারে বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগ নেত্রীর নির্দেশেই তিনি সক্রিয় হলেন। আমি একটু এটা জানতে চাই যে এতদিন এই ৯-১০ মাস একরকম নিষ্ক্রিয় ছিলেন, তার কথা শোনা যেত না, দেখা তো পাওয়া যাচ্ছে না। তো এতদিন নিষ্ক্রিয় রেখে কি লাভ হলো? এখন সক্রিয় করে কি লাভ আশা করছে আওয়ামী লীগ? আহ, লাভ ক্ষতির বিষয়টি আমি এখনো তার কথা বলার মধ্য দিয়ে লাভ ক্ষতির বিষয়টি এখনো মূল্যায়ন করবার মতো অবস্থায় আসেনি। তবে তিনি কেন নিষ্ক্রিয় ছিলেন তার একটি অন্যতম কারণ আমি মনে করি তিনি একটা ট্রমার মধ্যে ছিলেন। এখন হয়তো তিনি সুস্থ হয়েছেন বলেই তিনি সক্রিয় হয়েছেন। এ বিষয়ে আমার সঙ্গে তার কোনো কথা হয়নি, বা আমিও আমার জায়গা থেকে যোগাযোগটা আমি করিনি। ফলে আমি তিনি কেন সক্রিয় হয়েছেন এই বিষয়টি বিস্তারিত বলবার মতো, মন্তব্য করবার মতো অবস্থায় এখনো আসেনি। তবে আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অনেকেই, বা আমাদের নেতা কর্মীরা আমরা অনেকেই একটা ট্রমা পার করেছি। এই ট্রমা পার করবার পর আস্তে আস্তে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার পরে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে, এখন সবাই যার যার জায়গা থেকে সংগঠিত হচ্ছেন, জেগে উঠছেন। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আপামর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও জেগে উঠবেন, এবং সেই জায়গাটি তৈরি করবার জন্য একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে। জি, একটা সাংগঠনিক প্রক্রিয়া। তার মধ্যে আসলে মানে আপনাদের দলের নেতাকর্মীদের মধ্যে এর প্রতিক্রিয়াটা কেমন? জনাব ওবায়দুল কাদের সক্রিয় হবার পরে, কারণ ৫ই আগস্টের পরে খুব ইতিবাচক কোনো রিভিউ জনাব ওবায়দুল কাদের সম্পর্কে, ইভেন আপনাদের নেতাকর্মীদের সাথেও বিভিন্ন সময় আমার এই প্ল্যাটফর্ম থেকে কথা বলার সুযোগ হয়, খুব ইতিবাচক কোনো জায়গা আমরা মনে হয় পাওয়া যায় নাই। এখনো শুনছি যে তাকে মানে সাধারণ সম্পাদকের পদ থেকে অন্য কাউকে করবার এ নিয়েও একটা গুঞ্জন আছে বা একটা দাবির জায়গা আছে। তো তিনি এখন সক্রিয় হতে নেতাকর্মীদের মধ্যে প্রভাব কেমন? এমনকি এটাও বলা হয় যে ৫ই আগস্টের পরিণতির একটা অন্যতম কারণ জনাব ওবায়দুল কাদের। আমি যেহেতু আমাদের এখন অত্যন্ত দুঃসময় যাচ্ছে, আমরা একটা খুব কঠিন সময় পার করছি,
এই সময়টাই অবশ্যই আওয়ামী লীগের ভুল ত্রুটি এবং আওয়ামী লীগের যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের যে ব্যর্থতা, এই ব্যর্থতার একটি নির্মোহ মূল্যায়ন আমাদের দলীয়ভাবে হওয়া প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে কে সক্রিয় হলো কে সক্রিয় হলো না, কে দোষী বেশি করেছে কে কম করেছে, এই বিষয়গুলো নিয়ে পাবলিকলি কাদা ছোড়াছুড়ি না করে আমি মনে করি আমাদের সবাইকে, আমাদের নেতা নির্ধারিত, আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আদর্শ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমরা সেই আদর্শকে ধারণ করে আমাদের নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এবং ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে, কাদা ছোড়াছুড়ি সৃষ্টি না করে আমরা সামনের দিকে এগুবার জন্য চেষ্টা করি। একটি বিষয় আমি খুব স্পষ্ট করে বলি, আমি স্বপন অথবা জনাব ওবায়দুল কাদের, আমরা কেউ আওয়ামী লীগের জন্য অপরিহার্য নই। আওয়ামী লীগের জন্য অপরিহার্য হচ্ছেন আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরা পরিপূর্ণ আস্থাভাজন জননেত্রী শেখ হাসিনার উপরে, এবং জননেত্রী শেখ হাসিনা যখন যাকে যে কাজটি দিবেন, যে দায়িত্বটি দিবেন, সেইটাই আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন। এইখানে আমি বা জনাব ওবায়দুল কাদের অথবা অন্য কোনো রাজনৈতিক নেতা আমরা কেউই অপরিহার্য নয়। আমরা দলের দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করছি, আমাদের অবশ্যই সফলতাও আছে, ব্যর্থতাও আছে। রাজনীতি করতে গেলে সফলতাও থাকবে, ব্যর্থতা থাকবে। আমি এই প্রসঙ্গে শেরে বাংলা একে ফজলুল হকের একটি উক্তি আপনাকে আপনার সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে, শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন, সমাজে যে ব্যক্তির কোনো শত্রু নাই সেই ব্যক্তি সামাজিক নয়। অর্থাৎ সেই ব্যক্তি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেন না। তো আপনার রাজনৈতিকভাবে যেমন একজন নেতা বিতর্কিত হন, একজন নেতার সমর্থকও থাকে, এবং এই সমর্থক এবং বিতর্কিতের বিষয়টি এটি সবসময় আবার একরকমও থাকে না। হুম। আজকে যাকে সবাই ধন্য ধন্য করছেন, কালকে তাকে নিন্দাবাদ দেন, আবার কালকে যাকে নিন্দাবাদ দিচ্ছেন পরশু তার জন্য ধন্য ধন্য করেন। এই ধরনের অসংখ্য উদাহরণ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে রয়েছে। মানে সেই হিসেব নিকাশটা খুব স্পষ্ট না, এটি বুঝতে পারছি। আমি একটু এটা শুনি যে তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে, তিনি বলছেন, ওবায়দুল কাদের বলছেন 3 মাস বাংলাদেশেই তিনি ছিলেন, অভ্যুত্থানে 3 মাস, এবং তিনি বলছেন যে সেখানে তিনি আসলে লক্ষ্য করছিলেন যে সেখানে থেকে কিছু একটা করা যায় কিনা। সেখানে অনেক শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের কথা বলছেন, এবং তারা রাস্তায় নেমে আসছে, এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা সেই বিষয়টা তিনি চিন্তা করছিলেন, লক্ষ্য করছিলেন। আমি একটু এখানে জানতে চাই যে এদের সাথে, অসন্তুষ্ট গ্রুপের সাথে, আন্দোলনরত গ্রুপের সাথে যোগাযোগ করে কি করা যেতে পারে রাজনীতিতে? এই ডক্টর ইউনূস সরকার যেমন বারবার অভিযোগ করছে পরাজিত শক্তির ইন্ধনে তাদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে, আন্দোলন করা মানে আন্দোলনগুলো এভাবে হচ্ছে, তাহলে কি সেটি একরকম প্রমাণিত হয়? মানে এটা একটু স্পষ্ট হতে চাই, আপনি বোঝেন কিনা যে অসন্তুষ্ট শ্রমিকদের সাথে যোগাযোগ করে, আন্দোলনরত শ্রমিকদের সাথে যোগাযোগ করে কি করতে চাচ্ছিলেন তিনি? আসলে তিনি যে কথাটি বলেছেন তিনি ভাবছিলেন, তিনি করেছেন কথাটি বলেননি, আমি যেটা স্পষ্ট করে শুনেছি তিনি হুম। ভাবছিলেন। কিন্তু তিনি যে অবস্থায় 5ই আগস্টের পরে তার যে অবস্থান ছিল, তার যে গোপন অবস্থান ছিল, সেই অবস্থানে থেকে তিনি আদৌ কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন এটা আমি বিশ্বাস করি না। বিশেষ করে দেশের অভ্যন্তরে তো যোগাযোগ করার প্রশ্নই আসে না, কারণ টেলিফোনগুলো বা যে মাধ্যমে তিনি যোগাযোগ করতেন সেই মাধ্যমগুলো মোটেও সিকিউর ছিল না। তিনি গ্রেফতার হতেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তিনি চিন্তা করছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এর আগেও তিনি লড়াই সংগ্রাম করেছেন, 75-এ পরে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, তখনও লড়াই সংগ্রাম করেছেন। সুতরাং তিনি চিন্তা করেছেন, এবং তিনি একই সঙ্গে রাজনীতিবিদ এবং একটু লেখালেখি উনি ভালোই করেন, সাংবাদিকতা করেছেন, ফলে তার চিন্তার জগৎটি একটু অন্যরকম হতেই পারে, এবং তিনি চিন্তা করেছেন। কিন্তু চিন্তা বাস্তবায়নের কোনো উদ্যোগ বা তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। এবং বাস্তবতা হচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের যা অসন্তুষ্টি রয়েছে বা যারা যে কারণে রাস্তায় নেমেছেন বা রাস্তায় নামছেন, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক যুক্ত করলে সেটি যে ফলপ্রসূ হবে না এটি আমি মনে করি। এর সঙ্গে, কারণ যে লড়াইটা আওয়ামী লীগের, সেই লড়াইটা আওয়ামী লীগকে নিজেই করতে হবে, নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজের হাঁটুর উপর ভর করেই করতে হবে। এখানে অন্য কেউ এসে বা অন্য কোনো শক্তি, বহিঃশক্তি বা দেশের মধ্যে কোনো শ্রেণী পেশা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করবেন এটা আমি বিশ্বাস করি না। আর এটি নিয়ে খুব বেশি ফলপ্রসূ কিছু এগোবে এটাও আমি মনে করি না। জি।
আওয়ামী লীগ তো যে কথাটি, যে অভিযোগটি করা হচ্ছে যে আমরা ষড়যন্ত্র করছি, আসলে আওয়ামী লীগ ষড়যন্ত্র করার মতো রাজনৈতিক দল নয়, এবং আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ এমনকি এখন তো নিজেদের জীবন বাঁচানোই যেখানে কষ্ট, নিজেদের দল বাঁচানোই যেখানে লড়াই সংগ্রামের বিষয়, সেখানে আওয়ামী লীগ অন্য কোনো শক্তির সঙ্গে বা অন্য কোনো শ্রেণী পেশার সঙ্গে মিলে ষড়যন্ত্র করবে, এই অবস্থাটাই আওয়ামী লীগের নেই। জি, এই অবস্থাটা আওয়ামী লীগের নেই, কিন্তু চেষ্টা তো আছে, যেটি ওবায়দুল কাদের বলছেন, চেষ্টা করছেন, লক্ষ্য করছেন যোগাযোগের। উনি চিন্তা করেছেন, চেষ্টাও করেননি, উনি চিন্তা করেছেন। হ্যাঁ, তো মানে চিন্তা তো বাস্তবায়নিত হচ্ছে চেষ্টা, বা চিন্তাটাই একটা, প্রথমে থাকে একটা পরিকল্পনা ষড়যন্ত্র এবং তারপরে বাস্তবায়নে হয়তো চেষ্টা পর্যায়ে যায়, মানে এরকম একটা চিন্তাও হচ্ছে। কারণ কদিনের মধ্যে আরো কিছু খবর আছে, আমি সেই বিষয়গুলো, যেহেতু ডক্টর ইউনূস সরকার বারবার অভিযোগ করছেন পরাজিত শক্তির ইন্ধন, তো সেই ইন্ধনের জায়গায় আসলে কিছু আছে কিনা। যে মানে আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, সুব্রত বাইন মোল্লা মাসুদ গ্রুপ গ্রেপ্তার হয়েছে সম্প্রতি, এবং তাদের রেফারেন্স দিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে যে বিএনপি, এনসিপি এবং জামায়াত নেতাদেরকে হত্যার একটা পরিকল্পনা ছিল, এবং এখানে আওয়ামী লীগের নেতাদের, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ইন্ধন, পরিকল্পনা এবং অর্থায়ন আছে। আল জাজিরার সাংবাদিক একজন, তিনিও কিছু তথ্য দিচ্ছেন যে রয়ের সাথে সুব্রত বাইনদের সম্পর্ক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পর্ক, এবং দেশে এরকম পরিস্থিতি তৈরি করা। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? এখন আওয়ামী লীগ রাজপথের রাজনীতি বা সরাসরি রাজনীতিতে বাধাগ্রস্ত হয়ে কি আন্ডারওয়ার্ল্ড কানেকশন বাড়াচ্ছে? দেখুন, আমি খুব স্পষ্ট করে বলি, সুব্রত বাইন কখনোই আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার সঙ্গে জড়িত ছিল না। সুব্রত বাইন একজন চিহ্নিত সন্ত্রাসী। সুব্রত বাইন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। সুব্রত বাইন নামক এই সন্ত্রাসী উত্থান ঘটেছে বিএনপির হাত ধরে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেবের হাত ধরে এই সুব্রত বাইনের উত্থান ঘটেছে, এবং সুব্রত বাইন কখনোই আওয়ামী ঘরানার সঙ্গে সম্পৃক্ত ছিল না, এবং আওয়ামী লীগ আমলে সুব্রত বাইনদের মতো মাস্তানদের আমরা কখনোই আহ বাংলাদেশে বিচরণ করতে দিইনি। হয় তারা বিদেশে পালিয়েছিল, অথবা তারা কারাগারের অভ্যন্তরে ছিল। এর বাইরে তাদেরকে কোনোভাবে মুভমেন্ট করতে দেওয়া হয়নি, এবং তাদের চাঁদাবাজিও করতে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে এই 5ই আগস্টের পূর্বে অনেক চাঁদাবাজ চক্রের ছোট ছোট বাহিনী ছোট ছোট সদস্যরা এই আন্দোলনে ভিতরে ঢুকে নাশকতামূলক কাজ করেছে। এটা সবাই জানে, এটা স্পষ্ট, এবং এটি নিয়ে গণমাধ্যমে অনেকবার এসেছে। সুব্রত বাইনদের সঙ্গে আওয়ামী লীগের যোগসাজশে কোনো প্রশ্নই আছে না। যে কথাগুলো আজকে বলা হচ্ছে এগুলো পরিপূর্ণভাবে বানোয়াট, নিয়ন্ত্রিত মিডিয়া দিয়েই অথবা দখলকৃত মিডিয়া দিয়েই এই কথাগুলোকে উপস্থাপন করা হচ্ছে। আর আল জাজিরা যে তথ্যটি প্রদান করেছে তার সবগুলোই সত্য হবে? আল জাজিরা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম বলেই তারা যে একদম সহি সবকিছু বলে, বিষয়টা এরকম নয়। এবং এখানে অনেক স্বার্থ আছে, এবং কাতার কেন্দ্রিক অনেক ধরনের মিটিংও হচ্ছে, অনেক ধরনের সমঝোতা হচ্ছে, কাতারের আমিরের বিশেষ বিমান ব্যবহৃত হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, যে কাজগুলো কখনোই আওয়ামী লীগের পক্ষে হয়নি এবং হচ্ছেও না। সুতরাং এইখানে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে, এই তথ্যগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, এবং আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা বা কোনো মাস্তান সন্ত্রাসীকে ভাড়া করে বা তাদের দ্বারা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল বা ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করবে, এ ধরনের রাজনৈতিক কোনো সংস্কৃতি বা রাজনৈতিক কোনো চিন্তা চেতনা বা রাজনৈতিক কোনো অতীত আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের জনগণের মধ্যেই তো দল। দেখা গেল আওয়ামী লীগ ছাত্রলীগের আহ, মানে সমর্থক এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করা মানুষজন, তারা অস্ত্র হাতে পুলিশের সাথে ছিল তো আহ, রাজপথে। এখানে এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা পুলিশের সঙ্গে অস্ত্র হাতে ছিল, বিষয়টি আমার কাছে তথ্য নির্ভর নয়। বরং আমরা যে জায়গাটি ভুল করেছি সেটি হচ্ছে, আমাদের আস্তিনের নিচে অনেক জামাত বিএনপি বা সন্ত্রাসীরা অনেকে আশ্রয় গ্রহণ করেছিল পরিচয় গোপন করে। হেলমেট বাহিনী কখন কোন দিকে গেছে এর তো কোনো, হেলমেট বাহিনী তার ইচ্ছা মতো দুদিকেই কাজ করেছে, এবং আপনি আন্দোলনের পরেও ছাত্রলীগের কমিটিতে থাকা অনেকেই শিবিরের সদস্যদের নাম প্রকাশিত হয়েছে, তারা এখন প্রকাশ্যে রাজনীতি করছেন, এবং তারাও যে হেলমেট বাহিনীতে ছিলেন না, বিষয়টি এরকম নয়। কিন্তু হেলমেট এরপরেও বাহিনীর আমি বিরুদ্ধে বলি আপনাদের সময় খুব ব্যবস্থার জায়গা হয়নি। এরপরে আমি বলি, যদি আমরা আমাদের রাজনৈতিক দল কোনো ধরনের
ত্রুটি করে থাকে, কোনো ধরনের ভুল করে থাকে, নিঃসন্দেহে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার রাজনৈতিক পরিচয় নিয়েই আমি ক্ষমা প্রার্থনা করি। জি কারণ কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কোনো সন্ত্রাস নির্ভরতার উপর বিশ্বাস করতে পারে না। কোনো সন্ত্রাস নির্ভরতার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকাটা আওয়ামী লীগের নীতি এবং আদর্শের পরিপন্থী। জি যদি কোনো ভুল করে থাকেন, যদি কোনো ত্রুটি করে থাকেন, একই কথা ওবায়দুল কাদেরও বলেছেন, এই যদি শব্দটা বারবার সবাই আপনারা ব্যবহার করছেন কেন? আপনারা কি না মানে আমি মানে কিন্তু আপনারা কি এখনো পরিষ্কার হতে পারেন না আমি যে আপনাদের না ভুল না আছে, আমি কি কিন্তু ত্রুটি আছে এর আগেও বা অপরাধ? আমি এর আমি এর আগেও একটু টকশোতে বলেছি, আমি যদি শব্দটির প্রতি বেশি আকৃষ্ট নয়, হয়তো কথা প্রসঙ্গে যদি শব্দটা এসে যেতে পারে, আমি মানে খুব আমরা স্পষ্ট জামায়াতের কাছ করে থেকেও শুনেছি ৭১-এ না যদি না কোনো আমি অপরাধ করে আমি থাকি, খুব অন্যায় করে থাকি, তাহলে আমি মাফ খুব চাইবো। আমি খুব স্পষ্ট করে বলি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, আমি আমার নির্বাচনী এলাকায়ও একাধিকবার আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে, কারণ আমি ওই এলাকার এমপি ছিলাম, জনগণের কাছে আমি দায়বদ্ধতা ছিল এবং এখনো আছে, সেই মানুষগুলোর কাছে আমি যখন ক্ষমতায় ছিলাম তখনও বা নির্বাচনের পূর্বেই শুধু নয়, সব সময় আমি এই কথাটি বলতাম এবং আজকেও এই কথাটি স্পষ্ট করে বলি দেশবাসীর উদ্দেশ্যে, আমি একজন মানুষ। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী একজন মানুষ এবং বাঙালি। বাঙালির যত গুণ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে, বাঙালির যত দোষ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে। 15-16 বছর 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম, রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের অসংখ্য অগণিত ভালো কাজের সঙ্গে আমাদের অসংখ্য ত্রুটিও হয়েছে, অসংখ্য ভুলও হয়েছে। আমাদের আমরা নেতারা ভুল করেছি, আমাদের কর্মীরা ভুল করেছে, আমাদের নীতির মধ্যে ভুল ছিল, আমাদের কর্মের মধ্যে ভুল ছিল। আমি একটু কি আমাদের সমস্ত জন্য ভুল বলবেন যে সবচেয়ে সমস্ত উল্লেখযোগ্য বা সবচেয়ে মারাত্মক ভুল সবচেয়ে ত্রুটি বা না আমি অপরাধগুলো? শেষ করে নিই, হ্যাঁ, আমি শেষ করে নিই। নিশ্চয়ই। আমার সমস্ত ভুলের জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করি। আমি মানুষও না, আমি ফেরেস্তাও না, সরি আমি শয়তানও না, আমি ফেরেস্তাও না। ফেরেস্তা কখনো মন্দ কাজ করে না, শয়তান কখনো ভালো কাজ করে না। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকবেই, কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। আমি তো মনে করি আমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমাদের আহ বাক্য বাণে এক ধরনের এটাকে বলবো, এই শব্দটি আহ, আমাদের বক্তৃতা বা বাক্য বাণের মধ্যে বেশ কিছু ভুল ছিল এবং আমরা শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্য গঠনের ক্ষেত্রে আমরা বেশ কিছু ভুল করেছি। আমাদের বেশ কিছু নেতা, আমি সহ আমাদের বেশ কিছু নেতা, আমরা অযথায় অন্যের সমালোচনামূলক রাজনৈতিক বক্তব্য বা আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য দিয়েছি, যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক আদর্শের সঙ্গে সংঘাতপূর্ণ, তার সঙ্গে সাংঘর্ষিক। এবং বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখতেন, বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণকারী প্রত্যেকটি নাগরিকের জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণ, একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণ, একটি অর্থনৈতিক মুক্তির জায়গা সৃষ্টি করা, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কল্যাণ করা, এই জায়গাটিতে আমরা বাংলাদেশের সমগ্র জনগণকে ধারণ করতে কিছুটা ব্যর্থ হয়েছি এবং আমাদের মুখের কারণে আমাদের অনেক অনেক অজস্র ভালো কাজ আজকে মানুষ না দেখে, যে ত্রুটিগুলো আমরা বাক্য বাণে যে ত্রুটিগুলো করেছি, সেই ত্রুটিগুলো মানুষের মধ্যে আলোচনা বেশি হয়। আমি আমি এটি একটি মোটামুটি বুঝতে পারছি আপনার অন্যতম এই ভুল। জায়গাটা, কিন্তু আপনি কি একটু বলবেন যে আপনার মনে হয় যে এই বাক্য একটা দুটো বাক্য কি বলবেন যে এটি বলা আপনার এখন মনে হচ্ছে যে ঠিক হয় নাই? এরকম তো অনেক বাক্যই আছে, আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের বাক্য ইউজ করেছি, যেটা ব্যবহার করেছি, যেটি শালীন ছিল না, যেটি সুন্দর ছিল না, বা অতিরিক্ত সমালোচনা করেছি। এই ধরনের অসংখ্য বক্তৃতা আমিও করেছি, আমার মতো অনেক বড় বড় রাজনৈতিক নেতারা করেছেন। আমাদের বক্তৃতা তো ওইভাবে, এটি কি আমরা আপনাদের ছোট শীর্ষ মানুষ, নেতৃত্বও কি একই রকম? মানে আমি বলছি সাবেক আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ছোট মানুষ, আমাদের তো ভাই মিডিয়ায় আসতো না। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেক সময় বা মিডিয়ায় এমন এমন বক্তৃতা আসতো যে ঠিক আগের অংশটুকু এবং পরের অংশটুকু কাট করে মাঝখানে যে অংশটুকু প্রচারিত হলে বিতর্কিত হবে সেই অংশটুকুই আসতো, পুরো অংশটুকু আসতো না। ফলে অনেকেই আমরা বিতর্কিত হয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে
যে প্রশ্নটি আপনি করেছেন, দেখুন তিনি খুব স্পষ্টবাদী মানুষ। তিনি যা বোঝেন, যা ধারণ করেন এবং যা লালন করেন এবং যা সত্য, তিনি সেটা অকপটে সবসময় বলতেন। অনেক সময় তার অবস্থান থেকে, তার উঁচু উঁচু অবস্থান থেকে হয়তো অনেক শব্দ চয়ন বা অনেক কথা তার বলবার কথা নয়, কিন্তু তিনি স্পষ্ট করে কথাগুলো বলতেন। তিনি বিশ্বাস করতেন, বঙ্গবন্ধু শিখিয়েছেন, লিডার ক্যান লিড দ্য ল্যান্ড, ল্যান্ড ক্যান নট লিড দ্য লিডার। তিনি নেতা হিসাবে সত্য উচ্চারণ করতেন এবং অনেক অনেক সত্য অত্যন্ত কঠিন এবং অনেক অনেক সত্য যা উনি উচ্চারণ করবার কারণে ওনার প্রতি অনেকেই, বিশেষ করে বহির্বিশ্বে অনেকেই অতিরিক্ত রুষ্ট হয়েছেন, কিন্তু তিনি আহ, থেমে থাকার পাত্র নন। তিনি জি, মানে মাথা এটি উঁচু স্পষ্ট করে হলাম যে বাঁচবার, আপনি একটা অন্ততপক্ষে ভুল বা মাথা উঁচু করে, মাথা উঁচু করে বলবার মতো মানুষ। হ্যাঁ, হুম, তিনি অবশ্যই সত্য কথা বলেছেন এবং তিনি তার অবস্থান থেকে সত্য বলবার ক্ষেত্রে তিনি কখনোই কুণ্ঠাবোধ করেননি। জি, এটি জি, তার জনাব রাজনৈতিক স্বপন, আপনি চরিত্র। মানে বাক্যবান বা আক্রমণাত্মক বাক্য, এটি একটা আপনাদের ভুল বা ত্রুটির কথা আপনি উল্লেখ করছেন। আর কিছু বলবেন, মানে আর কিছু পান যেটা আসলে আপনাদের অনুচিত, অথবা পরের আম, প্রশ্নে যেতে পারি। হ্যাঁ, আরো কিছু তো আছে, কাজ করতে কিন্তু অসংখ্য ভুল হয়েছে। আমরা যত বেশি মনোযোগী হয়েছিলাম উন্নয়ন এবং মানব কল্যাণের দিকে, ততটা বেশি মনোযোগী আমরা দলের প্রতি হইনি এবং দলের ভেতরে আমরা বেশ কিছু ভুল করেছি। হুম, যে ভুলগুলো, আমরা যারা দলের দ্বিতীয় তৃতীয় সারি নেতা ছিলাম, আমরা অনেক কিছু ভুল করেছি, যে ভুলগুলো আসলে এই মুহূর্তেই পাবলিক করবার মতো অবস্থা নেই। তবে এগুলো আমাদের দলীয় আহ, আমাদের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হচ্ছে, একটা সময় অবশ্যই এগুলো পাবলিক আসবে, পাবলিক হবে। হ্যাঁ, মানে এখন খুব পাবলিক করার মতো নেই। এটা কি পাবলিক করা যাবে? আপনার যেহেতু আপনি বললেন, অনেকেই আসলে ভুল কিছু মানে নিজেদের মধ্যে আত্মসমালোচনার জায়গাটা ঠিকভাবে আসেই না। যেহেতু আপনি বলছেন এবং বেশ যৌক্তিকভাবেই মানে বাক্য চয়ন, শব্দ চয়নের জায়গাটি উল্লেখ করছিলেন একদম। সেজন্যই আপনার কাছে একটু প্রশ্ন করি, ৫ই আগস্টে মানে এই পরিণতি কেন হলো? তার পেছনে প্রধান ভুলটা কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? বা সেটা কি পাবলিক করা যাবে? দেখুন, 5ই আগস্টের প্রধান ভুলটি হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে একটা ভুলের কারণেই যে আমাদের এই পতনটি হয়েছে, আমি এটা মনে করি না। দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের ভুল হচ্ছিল। আমরা এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা খুব বাস্তবভাবে একঘরে হয়ে পড়ছিলাম। এই জায়গাটা অনেক দীর্ঘ এবং এটার জন্য একটা আলাদা আলোচনা করতে হবে। আমি অবশ্যই একটা সময় আপনার সঙ্গে এই নিয়ে আলোচনা করব। তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি এবং এই যে কোটার যে বিষয়টি ছিল, এই কোটার বিষয়টি, যে ছেলেটি বা যে মেয়েটি যিনি পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, তিনি যখন চান্স পাচ্ছেন না বা তিনি যখন, সবাই তো চাকরি পাবে না পরীক্ষায়, তার মাথার মধ্যে ওই জিনিসটা স্ট্রাইক করছে, এই মুক্তিযুদ্ধের 30% কোটা এবং অন্যান্য কোটার কারণে আমার চাকরিটা হয় না। ফলে তার মধ্যে একটা সংক্ষুব্ধ আহ ধারণা, সংক্ষুব্ধতা সৃষ্টি হয়েছে এবং এই সংক্ষুব্ধতা গিয়ে শুধু মানে কোটার বিরুদ্ধে হয়নি, এই সংক্ষুব্ধতা গিয়ে কোটা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা সবার উপর গিয়ে প্রভাবিত হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে আগেই বুঝতে পেরেছিলাম এবং আমরা অনেকেই এই বিষয়ে অতীতেও দলীয় ফোরামে কথা বলবার চেষ্টা করেছি, কথা বলেছি যে আমাদের মনে হয় এই বিষয়টি সলভ হওয়া উচিত। এবং 2018 সালে বিষয়টি যখন সলভ হয়, তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। হুম, কিন্তু হঠাৎ করে আদালতের আপনার হচ্ছে গিয়া মাধ্যমে বিষয়টি এসে যেভাবে স্পার্ক করলো, এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে আহ, কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না, তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। এবং এমনকি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটার বিষয়টি ভালোভাবে নেননি, কারণ তারাও মনে করতেন যে আমরা যোগ্যতা দিয়ে চাকরি পাবার পরেও আমাদেরকে কটাক্ষ করা হয়, বা আমাদের পিতা বা আমাদের পূর্বপুরুষরা তো আমাদের চাকরি করবার জন্য বা আমাদের চাকরি পাওয়ার জন্য বা সুযোগ পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি, জীবন দিতে যাননি। এটি একটি অন্যতম বড় কারণ যে এটি কমন, যে কোনো আন্দোলন আহ, অনেক বেশি ঘনীভূত হয় বা অনেক বেশি মানুষ সম্পৃক্ত হয় তখনই, যখন মানুষের মৌলিক কোনো
আপনার দাবি সেই আন্দোলনের মধ্যে থাকে। এবং এখানে তারপরে সেই মৌলিক দাবি, আন্দোলন দমনের প্রক্রিয়াটা কি সঠিক ছিল? আমি আন্দোলন দমনের প্রক্রিয়াটা মোটেও সঠিক ছিল না, এবং আমি মনে করি যে এখানে আমরা র্যাপিডলি বেশ কিছু ভুল করেছি জুলাই মাসে, যে ভুলগুলো আমাদেরকে খুব র্যাপিড ভুল করেছে, এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা, হুম। এটি আমাদের একটা অন্যতম ভুল। এবং আমাদের কথাবার্তা, আমাদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের কর্মকাণ্ডে বেশ কিছু আমরা ভুল করেছি, যে ভুলের পরিণতি আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। জি, জনাব স্বপন, অনেক ধন্যবাদ। অনেকটাই স্পষ্ট উচ্চারণ। নিশ্চয়ই যখন পাবলিক করার সময় হবে, আপনি বলছিলেন যে বলবেন এই বিষয়গুলো, নিশ্চয়ই তখনও কথা বলে আরেকটু জানবার সুযোগ হবে যে আপনারা নিজেদের আত্মসমালোচনা বা নিজেদের ভুলগুলো কিভাবে বের করছেন। একটু আসি যে সম্প্রতি মানে আমরা যদি দেখি যে গেল 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান যখন একটা বক্তব্য রাখছিলেন, তখন তিনি বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। তারপরে 21শে মে আবার তিনি কথা বললেন তার অফিসার্সদের উদ্দেশ্যে। সেখানে আমরা জানতে পারছি যে তিনি বলছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, কিন্তু তখন আর তিনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেন নাই। এবং তখন ততদিনে ইতোমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। এটি আসলে আপনাদের জন্য কেমন বার্তা? দেখুন, সেনাপ্রধান তিনি একটি খুব ভার্নারেবল জায়গায় এখন দাঁড়িয়ে আছেন। আহ, তার 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 শক্তি হচ্ছে তিনি সেনাপ্রধান, এবং তার দুর্বলতা হচ্ছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, দুঃসম্পর্কে আত্মীয়। এই জায়গাটি নিয়ে তাকে মিসব্যান্ডিং করা হচ্ছে, এবং মিসব্যান্ডিং করবার কারণে তিনি স্পষ্ট করে অনেক কথাই বলতে পারছেন না। তারপরেও তিনি সাহস করে অনেক কথা বলেছেন, এবং তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন। সংবিধানকে সমুন্নত রাখা, সংবিধানকে রক্ষা করবার শপথ নিয়েই তিনি সেনা সদস্য হিসাবে এবং দেশের প্রতি ইঞ্চি মাটির আহ সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি সেনাপ্রধান হিসাবে, সেনা সদস্য হিসাবে তিনি শপথ নিয়েই তিনি সেনাবাহিনীতে প্রবেশ করেছেন। তারপর ধাপে ধাপে সেনাপ্রধান হয়েছেন। সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের দায়িত্ব এই তার শপথের পর বলিয়ান থেকে দেশকে বহিঃশত্রুর হাত থেকে যেমন রক্ষা করা, তেমনি দেশের অভ্যন্তরীণ আহ নিরাপত্তা ব্যবস্থাকেও সবসময় নজরে রাখা। তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এটি তার সঙ্গে সরকারের বোঝাপড়ার বিষয়। তবে আমি যেটা বুঝি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সেটি হচ্ছে যে নির্বাচন যখনই হবে তখনই নির্বাচনটি ইনক্লুসিভ হবে, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচনটি হবে না, এটি বাস্তবতা। কেন এবং বিএনপিকে বাদ দিয়ে যদি হতে পারে, তো আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আওয়ামী সমস্যা? লীগকে যেহেতু ভুলটি হয়েছে, সেই ভুলটি আবার নতুন করে আবার মঞ্চস্থ হোক, এটি নিশ্চয়ই আমাদের যারা উন্নয়ন সহযোগী বা যারা যেসব দেশ আমাদের নিয়ে কনসার্ন, তারা কেউই চান না যে এই ধরনের আবার কোনো বিতর্কিত নির্বাচন বা একটা খুব মজার নির্বাচন ব্যাপার নিয়ে এখানে আছে জনাব স্বপন, যে প্রশ্নবিদ্ধ উন্নয়ন, হোক। হ্যাঁ, মজার ব্যাপারটা যেটা আমি লক্ষ্য করেছি আপনার সাথে, আপনাকে বলি যে উন্নয়ন সহযোগীদের মধ্যে যুক্তরাষ্ট্রকে আমরা, আপনারা যখন ক্ষমতায় ছিলেন নির্বাচনের আগে আগে বারবার, বিশেষ করে 24শে নির্বাচনের আগে বলেছি, আমরা শুনেছি তারা বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। এখন আসলে সেই বিষয়ে যুক্তরাষ্ট্রকে খুব আর সক্রিয় হতে দেখা যায় নাই। আবার বিপরীত দিকে ভারতকে আমরা কখনো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে শুনি নাই। এখন ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচন তারা দেখতে চায়। মানে উল্টে গেল পরিস্থিতি। এই পরিবেশের কারণে তো, ভূ রাজনৈতিক কারণে তো অনেক কথাই উল্টে যায়। হ্যাঁ, যদি বাংলাদেশ টিকে থাকে, যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, যদি বাংলাদেশ খুব অদূর ভবিষ্যতে কোনো পরাশক্তির আপনার হচ্ছে যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়, যে আশঙ্কাটি রয়েছে সেটা না হয়, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে, এবং সেই নির্বাচন আওয়ামী লীগ সহই হবে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। এবং আমি যতটুকু রাজনীতি বুঝি তাতে মনে করি আওয়ামী লীগ সহই নির্বাচন হবে। এবং এরপরেও আমি সবচেয়ে খারাপ সিনারিওটা বলছি, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন। সবচেয়ে খারাপ সিনারিওটাই বলছি। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলেও সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার বা জনগণের অংশগ্রহণ কতটুকু হবে, এটি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তাহলে দেখতে পাবেন। আর যদি আমরা সুযোগ পাই নির্বাচন করার মতো, যে সুযোগটি ধরেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার মতো সুযোগ পায়, আমি জানি যে আওয়ামী লীগের কোনো বড় নেতাকে স্বতন্ত্র প্রার্থী হতে দেওয়া হবে না। নির্বাচনের আগেই আইয়ুব খানের স্টাইলে আমাদেরকে বিভিন্ন মামলায় শাস্তি দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হবে। কিন্তু আইয়ুব খান আওয়ামী স্টাইল লীগের, বলছেন কেন? আওয়ামী লীগ স্টাইলও তো বলা যায়। মানে আওয়ামী না, লীগ তো আওয়ামী এরকমটা লীগ তো করেছে।
না, আওয়ামী লীগ তো সবাইকে নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ম মেনে যে কাজটি করেছে, এবং আরো বলছি যে আমি এই নিয়ে আপনার সঙ্গে তর্কে যাব না, শুধু এইটুকুই বলি, আমি অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না। হুম হুম। তো যে জায়গাটি বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় নির্বাচন করবার মতো কমপক্ষে 10 জন মানুষ আছেন, এবং একজনকে না দিলে আরেকজন, আরেকজনকে না দিলে আরেকজন যদি স্বতন্ত্র নির্বাচন করেন, আমি জানি সে নির্বাচনে সারা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একই মার্কা আমরা পাবো না, এটাও জানি। আমাদের প্রার্থীদেরকে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করে, একদম চূড়ান্ত প্রার্থী তালিকা হবার পরে, প্রকাশিত হবার পরে, ব্যালট বাক্স, ব্যালট পেপার ছাপানোর পরে তো একটা মার্কা আসবে। এখন জননেত্রী শেখ হাসিনা যদি বলেন পঞ্চগড়ে আমার মার্কা আনারস, পঞ্চগড়ে একে, পঞ্চগড় দুয়ে আমার মার্কা মই, ঠাকুরগাঁ একে আমার মার্কা হচ্ছে গিয়া উড়োজাহাজ, ঠাকুরগাঁ তিনে আমার মার্কা হচ্ছে গিয়া ট্রাক, কক্সবাজার একে আমার মার্কা হচ্ছে গিয়া আম। এভাবেও যদি তিনি ভিডিও বার্তায় ভাষণ দেন, এরপরেও দেখবেন বাংলাদেশের মেজরিটি সিট জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থীরা পেয়ে যাবেন, এটাই বাস্তবতা। জি। এখানে এখানে জনগণ মূল্যায়ন করছেন, জনগণ দেখছেন, জনগণ আমাদের সরকার এবং বর্তমানে তুলনামূলক আলোচনা করছেন। বাংলাদেশের জনগণ অন্ধ নয়, বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, মানে তার মানে কি আসলে কে শ্রমিক। বেশি অধম সেই বিশ্লেষণ করে জনগণ আসলে ভোট দেবে, যে অপেক্ষাকৃত কম অধমকে ভোট দিই, এরকম? জনগণ বেছে নেবেন তার প্রার্থীকে। জনগণ, যদি আপনারা গণতন্ত্রই প্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্র যদি আপনাদের মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে জনগণকে অবাধে ভোটাধিকার, আমরা যেহেতু খারাপ ছিলাম, জনগণকে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে দেন, জনগণ কাকে ভোট দেয় সেটি প্রমাণ হোক। আওয়ামী লীগ যদি নির্বাচনে এতই খারাপ করবে, আওয়ামী লীগ যদি নির্বাচনে একদম তুলোধুনা হয়ে যাবে বা হোয়াইট ওয়াশ হয়ে যাবে, তাহলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হতো না। আওয়ামী লীগকে ভোট করতে দিতেন এবং আওয়ামী লীগকে ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিতেন। আওয়ামী লীগ ভোটে খারাপ করবে না, এই তথ্য পাওয়ার পরেই তো আওয়ামী লীগকে তড়িঘড়ি করে নিষিদ্ধ করা হলো। না হলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এত হাতের প্রয়োজন ছিল না। জি, জনাব স্বপন স্পষ্ট। আপনার কি মনে হয় কবে নির্বাচন হবে? সেনাপ্রধান বললেন ডিসেম্বরে, বিএনপিও বলছে ডিসেম্বরের মধ্যেই হতে হবে। আপনার কি মনে হয় বা আপনাদের কি মনে হয় কবে হবে নির্বাচন? আহ আসলে তো আমি জ্যোতিষ শাস্ত্র সেভাবে পড়াশোনা করিনি, জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে আমার ধারণা কম। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এই সালে আর কি, 2025 সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি। হুম। কারণ যে ব্যক্তি একটি বয়সের কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে একটি ব্যাংকের এমডির পদ ছাড়তে পারেন না, এই লোভ ছাড়তে পারেন না, সেই ব্যক্তি প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী, যদিও সাংবিধানিক ভাবে তার প্রধান নির্বাহী হওয়ার কোনো শপথ নেই, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বিভিন্ন ফেক রেফারেন্স বানিয়ে, সেই ব্যক্তি প্রধান নির্বাহীর পদ এত সহসা ছেড়ে দেবেন, এটি যিনি আশা করেন তারা বাস্তবতার সঙ্গে মিল নেই। এরকম কথাই বলছেন বিএনপির সিনিয়র নেতারাও, এবং একটা যোগসূত্র খোঁজা হচ্ছে এখানে। আমি আসি সেই প্রসঙ্গে। যেমন আপনি বলছিলেন যে পদ ছাড়বেন, এটি আসলে ভাবার মতো না বা বাস্তবতা মনে হয় না আপনার কাছে। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে ডক্টর ইউনূস দেহ ত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না। এবং এই যে আপনাদের কথাগুলো মিলছে, এগুলোকেও আবার একসুতোয় গেথে প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা বলছেন যে আওয়ামী লীগ, বিএনপি, ভারত এবং সেনাপ্রধান এদের মধ্যে একটা ঐক্য বা একটা যোগসূত্র আছে। এই বিষয়ে কি বলবেন? এখন আমরা না হয় আমাদের নামে তকমা লাগানো আছে, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, হ্যাঁ। এখন বিএনপির সঙ্গে যদি তকমা লাগায় এবং বিএনপি তকমা লাগানোর পরে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তারা তাদের এই তকমা নিয়ে তারা লড়াই করবেন। কিন্তু এটি তো সত্য, যেটা হচ্ছে যে আস্তে আস্তে শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, সারা বাংলাদেশের মানুষের মধ্যেই বোধোদয় সৃষ্টি হচ্ছে যে তিনি সহসা যাইবার জন্য আসেননি। এটা কি আছে? আপনি কি এই বিষয়ে একটু স্পষ্ট করবেন? আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো যোগসূত্র বা পরবর্তীতে এখন কোনো যোগাযোগ পর্দার আড়ালে হচ্ছে? এখনো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো কিছুই এখনো এই ধরনের কোনো যোগসূত্র বা যোগাযোগ এখনো স্থাপিত হয়নি। এবং এটি খুব দুর্ভাগ্যজনক যে
আমরা রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের থেকে এত দূরে সরে গেছি, এত শত্রুভাবাপন্ন মানসিকতা আমরা তৈরি করেছি বা পরিবেশ তৈরি করেছি। এটি সকল রাজনৈতিক দলের জন্যই এটি আমি মনে করি নেতিবাচক, রাজনীতিবিদদের জন্য নেতিবাচক। কারণ সমাজ গঠনের ক্ষেত্রে যেমন কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, হুম। আহ খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী, তারাও যেমন সমাজের মানুষ গঠনের ক্ষেত্রে, মনন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যেহেতু সমাজকে নেতৃত্ব দেন, রাজনৈতিক নেতৃবৃন্দ হুম। একটি সহনশীল সমাজ গড়বার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং অতীতে যারা রাজনীতি করতেন তাদের মধ্যে অনেক কাছাকাছি সম্পর্ক ছিল, অনেক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মঞ্চে যা বক্তৃতা করতেন তার সঙ্গে সেই বৈরিতা ব্যক্তি জীবনে ছিল না। আমার শোনা কথা যে খুলনায় গিয়ে বঙ্গবন্ধু খানের সবুরের বাসায় হয়তো দুপুরে খাবার খেয়েছেন, কিন্তু হাদিস পার্কে গিয়ে খানের সবুরের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে, আইয়ুব খানের বিরুদ্ধে অনেক বড় ভাষণ দিয়েছেন। এবং যে মঞ্চে তিনি ভাষণ দিয়েছেন সেই মঞ্চটিও আহ নির্মাণ করবার ক্ষেত্রে খানের সবরের কিছু অর্থনৈতিক অবদান ছিল। এ ধরনের তথ্য বা এই এই যে ধরনের এখন ইতিহাস যে আমরা দূরত্বের জানি। কথা বলছেন, এই দূরত্বের পেছনে কি আপনাদের সেই আক্রমণাত্মক, আপনি বলছিলেন যে বাক্যবান, সেগুলো একটা ইয়েস, বড় জায়গা, ইয়েস, কারণ? ইয়েস। এবং এই যে দূরত্বটি সৃষ্টি হয়েছে, এই দূরত্বটি আহ বাংলাদেশের যেমন রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রেও এটি নেতিবাচক, তেমনি দেখবেন সমাজ গঠনের ক্ষেত্রেও এটি একটি নেতিবাচক ভূমিকা। দেখুন, 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম। যে প্রজন্ম বা যে প্রজন্মের কিছু ছেলে মেয়ে, মেয়েরা যায়নি, কিছু ছেলে এই যে সারা বাংলাদেশে নাশকতা করলো, যে পুলিশ হত্যা করলো, যে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিল, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিল, আপনার বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল 2বার করে, এই মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙলো, এই যে অসহিষ্ণু একটা রাজনৈতিক সংস্কৃতি, এই যে অসহিষ্ণুতা, এর জন্য কি আমরা রাজনীতিবিদরা দায়ী নই? আমরাও তো দায়ী। আমি নিজেও তো নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি যে এমন কি কাজ করলাম যে 15 বছর যে আমরা একটি সুন্দর, সহনশীল, পরমত সহিষ্ণু সমাজ গঠন করতে পারলাম না। দেখুন, দেশের জন্য যেমন উন্নয়ন দরকার, দেশের জন্য যেমন মানুষের ভাত কাপড়ের সংস্থান করবার দরকার, গৃহহীনকে বাড়ি দেওয়া দরকার, সাস্টেনেবল উন্নয়ন দরকার, কর্মসংস্থান প্রয়োজন, তেমনি একটি বাসযোগ্য সুন্দর সমাজ বিনির্মাণ, একটি অসাম্প্রদায়িক একটি সুন্দর সমাজ বিনির্মাণ, এটিও তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে নিশ্চয়ই জনাব জায়গাটি, স্বপন, নিশ্চয়ই আপনার এই যে উপলব্ধিতে জায়গাটি আমরা আপনাদের রাজনীতিতে আমরা আসলে আসে কিনা সেটি এখন দেখবার বিষয়। আমার সময় একদমই শেষে, আমার কয়েকটা প্রশ্ন রয়ে গেছে। আপনি সেনা প্রধানের বিষয়ে একটু বলছিলেন, আমি একটু আপনার কাছ থেকে মূল্যায়নও জানতে চাই। বর্তমান সেনা প্রধান, সেনাবাহিনীর বিষয়ে আপনি বলছিলেন একটা মিস ব্র্যান্ডিং হচ্ছে, সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়তা আছে, এটাও একটা কারণ তার পেছনে। আরেকটু মূল্যায়ন জানতে চাই, কারণ আপনাদের মধ্য থেকেও, যেমন আমি জনাব আব্দুর রহমানের সাথে কথা বলছিলাম, আওয়ামী লীগের সিনিয়র নেতা, তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি একটু ইঙ্গিত করছিলেন যে যে সাপে কেটেছে সে সাপ বিষ তুলবে, একরকম সাপ হিসাবে ইঙ্গিত করা হচ্ছিল। অনেকেই আবার সেনাপ্রধানকে দেশপ্রেমিক সেনাপ্রধান বলছেন, আবার 5ই আগস্ট তার পরবর্তী ভূমিকা আছে একটা। আপনার কি মনে হয় আসলে তাকে কি আপনারা স্পষ্ট তার বিষয়টা, তিনি কি আপনাদেরকে, মানে আমি যদি আপনার কাছ থেকে একদম মোটা দাগে জানতে চাই, আপনারা কিভাবে? দেখুন, আমি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যে কথাটা বলতে চাই খুব স্পষ্ট করে, ব্যক্তি ওয়াকরুজ্জামান সাহেব, তিনি যতক্ষণ পর্যন্ত সেনাপ্রধানের পদে আছেন ততক্ষণ পর্যন্ত তার সম্বন্ধে আমি কোনো মূল্যায়ন করব না, পাবলিকলি কোনো মূল্যায়ন করব না। কারণ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এবং এই প্রতিষ্ঠানকে আক্রমণ করে বা এই প্রতিষ্ঠানকে কোনো ধরনের এই প্রতিষ্ঠান সম্বন্ধে কোনো নেতিবাচক কথা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবে আমি কখনোই বলবো না। যখন তিনি সেনাপ্রধানের দায়িত্বটি ছেড়ে দেবেন, তিনি রিটায়ার করবেন, তখন তার ভূমিকা নিয়ে আমি কথা বলতে পারি বা মূল্যায়ন করতে পারি। কিন্তু তিনি যতক্ষণ পর্যন্ত এই পদে আছেন, এই প্রতিষ্ঠানটাকে, বাংলাদেশের সবকিছু তো বিতর্কিত করে ফেলেছি আমরা। 5 তারিখের পরে কোর্ট কাচারি, প্রশাসন, পুলিশ, রাজনীতিবিদ, রাজনৈতিক নেতাকর্মী সবকিছু বিতর্কিত করে ফেলা হয়েছে। এখন এই একটা মাত্র প্রতিষ্ঠান আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনীটাকে
টানা হেঁচড়া করে বিতর্কের মধ্যে ফেলা, আমি মনে করি এটি ভালো ফলাফল কিন্তু বয়ে বিতর্কিত আনবে না। করবার মতো যদি ইস্যু থেকে থাকে, যদি থেকে থাকে, তাহলে তো সেটা বলতেই হবে আহ, নাকি? সেই ইস্যু থাকলেও সেই ইস্যুটা সহনশীলতার সঙ্গে মোকাবেলা করা আমাদের উচিত। কারণ একটি বিষয় হচ্ছে যে এখন যেভাবে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে এবং সেনাবাহিনী যেহেতু উইথ দ্য এইড অফ সিভিল হুম। সিভিল গভর্নমেন্টের সঙ্গে তারা সহযোগিতা করছেন, সেহেতু এই জায়গাটায় অনেক ধরনের কথা আসবে। কিন্তু দেখুন, যেভাবে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যেভাবে বিতর্কিত করা হয়েছে, এই বিতর্কগুলো করা মোটেও সমীচীন হয়নি। বাংলাদেশ একটা ভঙ্গুর অর্থনীতির দেশ ছিল, সেখান থেকে বাংলাদেশ আজকে $466 বিলিয়ন জাতীয় সম্পদের অধিকারী একটি রাষ্ট্র। মাত্র $8 বিলিয়ন নিয়ে 1971 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। $8 বিলিয়ন সম্পদ, তা অর্থ নয়। সেই সম্পদ আজকে $466 বিলিয়ন উন্নীত হয়েছে। সেই অগ্রযাত্রায় প্রত্যেকটি নাগরিকের অবদান আছে। এবং বিশেষ করে গত 15 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বাংলাদেশের পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা উৎপাদন করেন না, কিন্তু তারা উৎপাদন সহায়ক শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছিল, সেই জঙ্গিবাদের উত্থান মোকাবেলায় বাংলাদেশের পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে। ভূমিকা পালন হ্যাঁ, করেছে এই এই সময়। আমি একটু এই আপনার কাছে প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা রাজনৈতিক স্বার্থে, আমি মনে করি যারাই করছেন তারা মোটেও সমীচীন কাজ করছেন না। স্পষ্ট। বরং সরকার সেনাবাহিনীর মধ্যে যদি কোনো দূরত্বের সৃষ্টি হয়, সেই দূরত্বটি আমি মনে করি দায়িত্বশীল জায়গা থেকে আলোচনার মাধ্যমে সমাধান করাইটাই হচ্ছে উত্তম। জি, স্বপন একদম স্পষ্ট। কিন্তু দূরত্ব যদি সৃষ্টি হয়ে থাকে না, দূরত্ব সৃষ্টি হয়েছে সেনাপ্রধান বনাম ডক্টর ইউনূস বা সরকারের একটা অবস্থান এখন একদম প্রকাশ্যেই চলে এসেছে। আপনি বলছিলেন অর্থনৈতিক অগ্রগতির কথা, অভিযোগ আপনাদের উপর এভাবে আসে। হ্যাঁ, অনেক অর্থনৈতিক অগ্রগতি, কিন্তু এই অগ্রগতি আপনাদের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষভাবে হয়েছে। একদম ছোট থেকে বড় নেতাকর্মীদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধেও অভিযোগ আছে। আপনার হলফনামা বিশ্লেষণ করে প্রথম আলো বলছে যে আপনার কয়েক গুণ সম্পত্তি এর মধ্যেই 10 বছরে আপনার সংসদ সদস্য হবার পরে বেড়েছে। স্থাবর, অস্থাবর, স্বর্ণালংকার, মানে একদম অনেক কিছু, প্লট, ফ্ল্যাট, সবকিছুরই একটা হিসাব আছে। এবং সেটা হলফনামা, আপনি যেটা দিয়েছেন সেটা বিশ্লেষণ করি আপনার মানে বিরুদ্ধে বলা হচ্ছে, বিরুদ্ধে বলবো না, মানে তথ্য দেওয়া হচ্ছে যে আপনি সংসদ সদস্য হবার পর 764 কোটি টাকার বেশি ঋণ, মানে 764 কোটি টাকা, হ্যাঁ, ঋণও হয়েছে। এই প্রসঙ্গে কি বলবেন? আসলে আপনারাই কি বেশি ফুলে বা আঙ্গুল ফুলে কলা গাছ হবার যে অভিযোগ? আপনার এই অভিযোগটি কিসের উপর ভিত্তি করে? আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে, কর্মী হিসাবে, আমার বিরুদ্ধে এই অভিযোগটি কিন্তু অনুসন্ধানের অভিযোগ নয়। আমার বিরুদ্ধে এই অভিযোগটি আমি যে হলফনামা জমা দিয়েছি সেই হলফনামার ভিত্তিতে। এবং আমি সেই রাজনৈতিক কর্মী যে আমি স্পষ্ট করে আমার সমস্ত সম্পদ আমি প্রকাশিতভাবে জনগণের সামনে উপস্থাপন করবার জন্যই আমি হলফনামায় দিয়েছি। আমি জানি হলফনামায় দিলে এটি নিয়ে পত্রিকায়, মিডিয়ায় রিপোর্ট হয়, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমি জেনেই তো এটা দিয়েছি। এবং এই দেওয়ার মধ্যে কোনো অসততা নেই, এই দেওয়ার মধ্যে সৎ মানসিকতা রয়েছে। এবং অবশ্যই এর পেছনে আপনাকে ঢুকতে হবে যে এই ঋণটি আমার ব্যক্তিগত ঋণ নাকি এটি আমার কোম্পানির ঋণ, এবং সেই কোম্পানিতে আমি কতটুকু শেয়ার হোল্ডার। যেহেতু কোনো ম্যাক্সিমাম প্রার্থী তাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর তথ্য, লিমিটেড কোম্পানিগুলোর তথ্য হলফনামায় দেন না, কিন্তু আমি আমার লিমিটেড কোম্পানিগুলোর তথ্য, যে কোম্পানিগুলোর সঙ্গে আমি জড়িত আছি সেই কোম্পানিগুলোর তথ্য আমি দিয়েছি। এবং ঋণ কখনো সম্পদ হয় না, ঋণ ঋণী, এবং এই ঋণ আমাকে পরিশোধ করতে হবে। এবং আমাদের যে কোম্পানিগুলোর অধীনে যে ঋণগুলো হয়েছে, আমরা খেলাফি কিনা, আমরা আত্মসাৎ করেছি কিনা, এটি আপনাকে দেখতে হবে। নাকি এটা বিনিয়োগ হয়েছে এবং সেখান থেকে নিয়মিত ঋণ পরিশোধ করা হচ্ছে, সুদ পরিশোধ করা হচ্ছে। এবং এই ঋণটি বাংলাদেশে কোনো ব্যাংকেরও নয়, এই ঋণটি বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্ট থেকে ঋণ নেওয়া। আমি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, কারণ প্রত্যেকটি রাজনীতিবিদেরই সৎভাবে জীবনযাপন করবার জন্য একটি সৎ উপার্জনের মাধ্যম খুঁজতে হবে। এবং আমি সৎভাবে জীবনযাপন করবার জন্য সৎ উপাদানে সৎ আয়ের মাধ্যম খুঁজতে গিয়ে আমি অন্য ব্যবসায়িক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি চেষ্টা করেছি। এবং কোথাও কোনো অনৈতিকভাবে সুবিধা নিয়ে নয়, বরং টেন্ডার করে
দুটি ব্যবসা পেয়েছি এবং সেই ব্যবসাগুলোর মধ্যে এই ঋণটি হুম, রয়েছে। এবং এই ঋণটি এখন আমার জন্য সম্পদ নয়, এই ঋণটি আমার জন্য বোঝা, এবং এটা আমাকে আমাকে অথবা আমার সন্তানকে ভবিষ্যতে এর জন্য অনেক ধরনের ধকল পোহাতে হবে, কারণ এখন তো এই ব্যবসাগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে হুম, প্রায়। জি, তো ফলে এইখানে এইখানে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার যে জায়গাটি, সেটা হচ্ছে আমার নিজের পেট আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার তাদের ভরণ পোষণ করতে হয় সৎ পয়সা দিয়ে। এছাড়াও রাজনীতিতে আমার ব্যয় আছে, সেখানেও আমাকে সৎ পয়সা দিয়ে আমাকে রাজনীতি ব্যয় করতে হয়েছে। হুম, সুতরাং আমি অবৈধভাবে কোনো কিছু, কোনো ঘুষ খেলাম কিনা, কোনো মনোনয়ন বাণিজ্য করলাম কিনা, কোনো দলের পদ বাণিজ্য করলাম কিনা, এটি আমি অনুসন্ধান করবার জন্য বিনীতভাবে অনুরোধ করি। এবং এই ধরনের কোনো অপরাধে যদি আমি যুক্ত হই, অবশ্যই তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু উন্নয়নের যে আমাকে একটু জায়গাটি এটা আপনাকে বলি, বলবেন জনাব এখনো জনাব আওয়ামী জনাব লীগের স্বপন। অসংখ্য নেতাকর্মী, হ্যাঁ, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখন 3 বেলা ভাত খেতে পারেন না। হুম, এবং যারা পালিয়ে আছেন তারা অনেকেই কোন রকমে একবেলা একবেলা খাবার খেয়ে অনেকেই বেঁচে আছেন, হুম, অনেকেই জীবনযাপন করছেন, মানবেতর জীবনযাপন করছেন। আমাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অনেক বেশি আহ অর্থ উপার্জনের যে অভিযোগ রয়েছে, সেটিও সত্য না মিথ্যা, এটি আপনার গবেষণার দাবি রাখে, অনুসন্ধানের দাবি রাখে। আমি উন্মুক্তভাবে অনুসন্ধান করবার জন্য অনুরোধ করব। আর দেশের উন্নয়ন হয়েছে কি হয়নি, না, দেশের এটি উন্নয়ন যারা নিশ্চয়ই অন্ধ, হয়েছে জনাব স্বপন। এই যে যারা অন্ধ, যেমন প্রথম যারা আলোর অন্ধ, আরেকটা খবর বলি, গত যারা 12ই অন্ধ এপ্রিলের তারাই একটা দেখতে খবর। পারে না। হ্যাঁ, হুম। বলছে যে কলকাতা, লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন, এরকম একদম কয়েকজন নেতার ছবি দিয়ে এই খবরটি প্রকাশ করছে। এই যে দেশের বাইরে আসলেই তো নেতারা অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন, কিভাবে চলছেন দেশের বাইরে, কিভাবে বিলাসী জীবন বা যে জীবনই হোক না কেন কিভাবে চলছেন? দেখুন, আমি একটা কথা বলি, প্রথম আলোর মতো একটি পত্রিকায় যে নিউজটি করেছেন তারা, এখানে বিলাসী শব্দটি ব্যবহার করার মধ্য দিয়ে তারা এক ধরনের জিঘাংসা চরিতার্থ করতে চেয়েছেন। হুম, যে সাংবাদিক বা যে বন্ধুটি রিপোর্টটি করেছেন, তিনি একটি জিঘাংসা চরিতার্থ করতে চেয়েছেন। প্রথম আলোর নীতির সঙ্গে এই বিলাসী শব্দটি কখনোই যায় না। কখনো পলাতক জীবন বিলাসী হয় না। বিদেশে বেড়াতে যাওয়া বিলাসিতা হয়, বিদেশে ঘুরতে যাওয়া বিলাসিতা হয়, বিদেশে অবকাশ যাপন করতে যাওয়া বিলাসিতা হয়। বিদেশে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়াটা কখনোই বিলাসিতা হয় না। এবং কে কিভাবে জীবন যাপন করছেন এটি না জেনেই, আপনার হচ্ছে এটি কোনো তথ্যভিত্তিক কোনো আহ, খবর না নিয়েই একটা গড় রিপোর্ট করে দিয়েছেন বিলাসী জীবন যাপন করছেন। আসলেও তারা বিলাসী জীবন যাপন করছেন না গ্লানির জীবন যাপন করছেন, এটি আহ একটু অনুসন্ধান করবার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আপনি একটু বলবেন কিভাবে জীবনযাপন করছেন? আহ আমি তো অনেক টাকার মালিক বলে শুনেছি। হ্যাঁ, এখন তো কিছুই নেই। কি জীবন যাপন করছি এটা একমাত্র আল্লাহ জানেন, এটি বিশ্বাসযোগ্য নয়। এবং এই জীবনযাপন গ্লানির, এই জীবনযাপন কষ্টের, এই জীবনযাপন বেদনার, এই জীবনযাপন কখনোই সুখকর নয়। এবং যে কোনো সুযোগ পেলেই, যখনই জামিন পাওয়ার মতো সুযোগ হবে, তখনই দেশে ফিরে যাব। জি, জনাব স্বপন, অনেক ধন্যবাদ, অনেকটা কথা যখনই বললাম এবং যখনই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, এটি নিশ্চয়তা আসবে, তখনই দেশে ফিরে যাব। জি, এ একই রকম কথা জীবন আমরা তারেক রহমানের কাছে সুখের নয়। শুনেছিলাম। মানে তার কাছেও যে তিনি কেন আওয়ামী লীগ সময় দেশে আসেন না, আপনারা যখন প্রশ্ন করতেন এরকমই একটা কথা শুনতাম যে যখন বিচার বিভাগ মানে বিচারের পাওয়ার একটা জায়গা তৈরি হবে তখনই তিনি দেশে ফিরবেন। যদিও এখনো তিনি দেশে ফিরছেন না, যাক সেটা ভিন্ন বিতর্ক। অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেকটা সময় দিয়েছেন এবং আপনার ওই কমিটমেন্ট আমি রাখলাম যে যখন পাবলিক করার সময় হবে আপনাদের ভুল ত্রুটিগুলো আত্মসমালোচনার, তখন নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে এবং আপনি বলবেন। ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ জনাব স্বপন, যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং